বান্ধবীর বাসায় এসে টাকা চুরির অপবাদ পেয়ে হতভম্ব হয়ে রয়েছে নূপুর। থমথমে মুখে দাঁড়িয়ে আছে নূপুরের বান্ধবী সাজিয়াও। সাজিয়ার মা সালমা বেগম মুখ কেমন করে বললেন, শুনছিলাম বাড়িতে নাকি বাবা মা নাই, মামার বাসায় থাকো। আর মামাও তো দিনে আনে দিনে খায় অবস্থা, সেই জন্য এমন স্বভাব। অভাবে নাকি স্বভাবও নষ্ট। নূপুর কিছু বলবে এর আগেই সাজিয়া বলে উঠল, মা এসব কেমন কথাবার্তা? তুমি নিশ্চিত হচ্ছ কিভাবে যে নূপুরই এমন কিছু করেছে? আন্দাজে এসব জঘন্য কথা আমার সামনে বলবে না বলে দিলাম। এই তুই চুপ থাক। এই মেয়ের সাথে মিষ্টে মিষ্টে যে গোল্লায় গেছিস জানি আমি। নূপুর এবার উঠে দাঁড়ালো। এই তো 1.5 ঘন্টা আগেই সাজিয়াদের বাসায় এসেছিল। মূলত সে আসতে চায়নি, সাজিয়াই জোর করে এনেছে তাকে এখানে। সাজিয়াদের পারিবারিক অবস্থা ভীষণ ভালো। এই পুরো ফ্ল্যাটটা সাজিয়ার বাবা কিনেছেন। এই নিয়ে সাজিয়ার মা নূপুরকে বসিয়ে গল্প করছিল। সব আত্মগরিমারই গল্প। কত টাকা আয় করেন, ফ্ল্যাটের দাম কত, এইসব নিয়ে কথা বলছিলেন। নূপুর চুপ করে মাথা নিচু করে বসেছিল। সালমা বেগম যে তাকে নিচু করছিলেন তা তার বুঝতে বাকি থাকে না। নূপুরের বাবা মা নেই। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে নূপুরের বাবা মা। নূপুরের বাবার পরিবারের কেউ নূপুরকে নিজেদের পরিবারে নিয়ে যাননি, বরং নূপুরের গরিব মামা নিজের মেয়ের মতো মানুষ করেছেন নূপুরকে। ছোট্ট একটা ফ্ল্যাট বাসায় থাকে তারা। নূপুরার সাথে নূপুরের মামাতো বোন ঝর্ণা নূপুরের চাইতে 3 বছরের ছোট। বেশ ভালোই চলে যায়। নূপুর নিজেও টিউশনি করিয়ে টাকা পেলে মামাকে সাহায্য করে। তবে তার মামা রিপন সাহেব নূপুরের থেকে টাকা নেন না। পেশায় তিনি একজন বেসরকারি অফিসের কর্মকর্তা। এদিকে সালমা বেগম নূপুরকে ওনার বাসায় ঘুরিয়ে দেখালেন, তখন নিজের রুমে নিয়ে গিয়ে নানা কিছু বললেন, আবার রুমে বসিয়ে নূপুরকে রেখে চা আনতে গেলেন। আসার পর চা দিলেন তিনি নূপুরকে। নূপুর নিল না। সাজিয়া তখন গোসলে ছিল। এরই মাঝে সালমা বেগম বালিশের নিচে কিছু একটা খুঁজতে লাগলেন। নূপুর কিছুটা অবাক হয়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যখন পেলেন না, তখন নূপুরের দিকে কেমন করে যেন তাকালেন। অজানা ভয়ে আর সংকোচে নূপুরের চোখ নেমে আসে। সালমা বেগম ঝাঁঝালো গলায় তৎক্ষণাৎ ওনার ক্যাশে রাখা 10,000 টাকা চুরির অপবাদ দিয়ে বসলেন নূপুরকে। এমনকি পাশের ফ্ল্যাটের এক মহিলাকেও ডেকে এনে নানা কিছু বলতে লাগলেন। নূপুর বারবার বলল সে এমন কিছুই করেনি। তবে সালমা বেগম মানলেন না। যা নয় তাই বলে গেলেন অনর্গল। সাজিয়া যখন এলো এই অবস্থা দেখে সে নিজেই হতভম্ব হলো। এখন নূপুর উঠে দাঁড়াতেই সালমা বেগম তেড়ে এসে বললেন, এই পালানোর চেষ্টা করবে না, আমার টাকা বের করো। তোমাদের মতো মেয়েদের স্বভাব জানা আছে আমার। উনি এক প্রকার ধাক্কা দিয়েই নূপুরকে ঠেলে দিলেন। সাজিয়ে এসে মাকে সরালো। রাগী স্বরে বলল, এসব তামাশা যদি দেখাবে তাহলে আমি কখনোই নূপুরকে আসতে বলতাম না। সাজিয়াকে ঠেলে দিলেন সালমা বেগম, তুই চুপ থাক। এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করিস কেন? দেখ আমার 10,000 টাকা চুরি করেছে মেয়েটা। চোর একটা, তুই আর কি বুঝবি? টাকা তো কামাস না। নূপুর বলে উঠল, দেখুন আন্টি, মুখ সামলে কথা বলবেন। অনেকক্ষণ ধরে যা তা বলে যাচ্ছেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এই তুমি চুপ থাকো। চোরের মায়ের বড় গলা। চোর কি কখনো স্বীকার করবে যে আমি চুরি করেছি? পাশের ফ্ল্যাটের মহিলাটাও বললেন, চেহারা সুরত তো সুন্দর, দেখলে তো মনেই হইব না এই মেয়ে এমন কাজ করতে পারবে। নূপুর বেশ রেগে গেল। গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, উঁচু আওয়াজে কথা বলতে হয় না, এই শিক্ষাই সে পেয়েছে ছোট থেকে। তবে গুরুজন যখন গুরুজনের মতো আচরণ না করে তখন এইসবের বিরুদ্ধে না চাইলেও যেতেই হয়। নূপুর শক্ত গলায় বলল, মুখ সামলে ভেবেচিন্তে কথা বলবেন। আর কিছু বলতে যাবে এরই
মাঝে সালমা বেগম নূপুরের চুলের মুঠি ধরে বসলো। চেঁচিয়ে বলল, চোর, আমার 10,000 টাকা এখন বের করবি। সাজিয়া চেঁচিয়ে উঠল। মৃদু আর্তনাদ করে উঠল নূপুরও। সাজিয়া মাকে ছাড়াতে লাগলো। তখনই নূপুরের চুলের মুঠি শক্ত করে ধরে আছেন সালমা বেগম। ব্যথার তীব্রতায় মৃদু আর্তনাদ করে নিজেকে সালানোর আপ্রাণ চেষ্টা করছে নূপুর। সাজিয়াও দিশেহারা হয়ে মায়ের হাত থেকে নূপুরকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সালমা বেগমের রাগের কাছে সে কুলিয়ে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে জ্বরের বেগে ঘরে প্রবেশ করলো সাজিয়ার বড় ভাই সজীব। বাইরে থেকে আসা চিৎকার চেঁচামেচির শব্দ শুনেই সে এক প্রকার দৌড়ে ভেতরে এসেছিল, কিন্তু ভেতরে এসে মায়ের এমন রণচণ্ডী মূর্তি দেখে সে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নিজের মার্জিত মায়ের এমন উগ্র আচরণ সজীবকে চরমভাবে মর্মাহত করলো। সে দ্রুত এগিয়ে গিয়ে শক্ত হাতে মাকে সরিয়ে দিয়ে নূপুরকে মুক্ত করলো। এসব কি করছো মা? এভাবে একটা মেয়ের গায়ে হাত তুললে কেন? আর এত চিৎকারই বা কিসের? সজীবের কণ্ঠে বিস্ময় আর বিরক্তি ঝরে পড়ল। সালমা বেগম তখনও রাগে ফুঁসছেন। নূপুরের দিকে বিষাক্ত চোখে তাকিয়ে ছেলের দিকে ঘুরে দাঁড়ালেন। এই গরিবের বাচ্চা আমার ঘর থেকে 10,000 টাকা চুরি করছে। ওকে বল এখনই টাকা বের করতে, নয়তো আজের একদিন কি আমার একদিন। সজীব অবাক হয়ে একবার বিধ্বস্ত নূপুরের দিকে তাকালো। অগোছালো চুল আর বিধ্বস্ত চেহারায় এক ধরনের তীব্র প্রতিবাদী আভা স্পষ্ট। সজীবের মন বলছিল এই চেহারার আড়ালে চোর লুকিয়ে থাকতে পারে না। সে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এক প্রকার সন্দেহান কষ্টে মাকে প্রশ্ন করলো, তুমি টাকা কোথায় রেখেছিলে? সালমা বেগম চিৎকার করে জবাবে বললেন, আমার বালিশের নিচে রেখেছিলাম। রুমে ওকে একা রেখে বাইরে গিয়েছিলাম, এর মধ্যেই টাকাটা সরিয়ে ফেলেছে। শোন গরিবের বাচ্চা, ভালোই ভালোই টাকাটা দিয়ে দিয়ে বলছি। সালমা বেগম আবার তেড়ে যেতে চাইলে সাজিয়ে এবার রুখে দাঁড়ালো। চিৎকার করে বলল, মা, নিজের নাটক বন্ধ করো। লজ্জা করছে না তোমার এভাবে কারোর ওপর মিথ্যা অপবাদ দিতে? তোমার বুক কাঁপলো না? নূপুর নিজের চুলগুলো গুছিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অপমানে অন্যদের চোখের করে হয়তো জল চলে আসতো, তবে তার চোখে জল নেই। যেখানে সে সম্পূর্ণ নির্দোষ সেখানে চোখে জল আসার তো কোনো কারণই নেই। নূপুর বরং তখন সালমা বেগমের চোখের দিকে তাকিয়ে ধীরস্থির কিন্তু ধীর কণ্ঠে বলল, আপনি যতবারই আমাকে দোষ দিন না কেন, আমি আমার দিক থেকে হাজারবার নিজেকে নির্দোষ বলতে রাজি। সালমা বেগম আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সজীব এবার গর্জে উঠল, থামো মা, নিজের সম্মানটা অন্তত বজায় রাখো। আজ সকালেই তো আমি তোমার থেকে 10,000 টাকা নিলাম। তুমি তো রান্নাঘর থেকে চিৎকার করে বললে বালিশের নিচে রাখা আছে, নিয়ে নিতে। সেই টাকা তো এখনও আমার পকেটে মা। এখন কি তবে আমিও চোর? আমারও চুলের মুঠি ধরে টানবে? মুহূর্তেই যেন ঘরের বাতাস ভারী হয়ে এলো। সালমা বেগমের উদ্যান হাত নেমে গেল। সকালের কথা মনে পড়তেই তার রাগী চেহারাটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ফ্ল্যাটের সেই প্রতিবেশী মহিলাটিও, যিনি এতক্ষণ নূপুরকে কত কথা শোনাচ্ছিলেন, লজ্জায় কুঁকড়ে গেলেন। সজীবের চোখে মুখে তখন ঘেনা আর সাজিয়ার চোখে জল। পুরো ঘরটা নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙে নূপুর একটা তাচ্ছিল্যের হাসি আসলো। বিষাদমাখা স্বরে সে বলে উঠল, আগে ভাবুন আন্টি, তারপর কথা বলুন। আপনার হয়তো অগাধ টাকা পয়সা আছে, কিন্তু বিশ্বাস করুন আপনার মানসিকতা আর মনুষ্যত্বের বড়ই অভাব। সাজিয়ার হাত ছাড়িয়ে নিয়ে নূপুর দরজার দিকে পা বাড়ালো। সজীব অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাজিয়ার ও আর মুখ নেই তাকে আটকানোর। দরজার কাছে গিয়ে নূপুর একবার থামলো, তারপর সালমা বেগম আর সেই মহিলার দিকে ফিরে শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি গরিব, দিনে আনি দিনে খাই, কিন্তু আমার দারিদ্র্য কেবল পেটের খোরাকে
চরিত্রে নয়, আপনারা বড়লোক হয়েও হৃদয়ের দিক থেকে যে কতটা বা কাঙ্গাল তা আজ আমি দেখে গেলাম। 10,000 টাকার জন্য আপনারা একজনকে চোর বানাতে পারেন, কিন্তু আপনাদের ভেতরের এই নোংরা মানসিকতা কোটি টাকা দিয়েও ধুয়ে মুছে যাবে না। আপনাদের এই টাকার স্তূপ থাকতে পারে, কিন্তু শান্তি আর সম্মান নেই। বড় মানুষ, মুখের ওপর অনেক কিছু বলে ফেললাম, তবে কিছু কথা বলতে গিয়েও বললাম না। আত্মসম্মান প্রবল তো মুখের ওপর কত কথা শুনিয়ে দিতে পারি না। পাশের ফ্ল্যাটের সেই মহিলার মুখ একটুখানি হয়ে এলো। নূপুর আর পিছনে ফিরে তাকালো না। তার চলে যাওয়ার শব্দ ছাপিয়ে সালমা বেগমের অস্বস্তিকর নীরবতা পুরো ঘরে পাথরের মতো জেঁকে বসলো। সজীব নূপুরের যাওয়ার দেখলো। অদ্ভুত লাগলো তার। বাড়িটা দেখলেই বোঝা যায় পুরনো আমলের বাড়ি। মূল ফটকের জং ধরা গেটটার পাশের দেওয়ালে খোদাই করে লেখা শান্তনু। বাড়ির নামের সাথে যে কাজেও মিল আছে তা বলার বাকি থাকে না। আশেপাশে তেমন বাড়ি দেখা যায় না। দূরে কিছু বিল্ডিং দেখা যায়। শান্ত পরিবেশে শান্তানু বাড়িটা বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে। অদ্ভুত নামের এই বাড়িটা 3 তলা ভবনের। নূপুররা গত মাসেই 3 তলায় উঠেছে। 3 তলায় তারা বাদে আরও এক ভাড়াটিয়া রয়েছে। নূপুরদের প্রতিবেশী দোতলায় পুরোটা বাড়িওয়ালাদের, আর নিচতলায় আরও 2টো ভাড়াটিয়া আছে। বিল্ডিংটা বেশ পুরনো আমলের। হাওয়ায় আর শান্ত পরিবেশে হাওয়ায় রুম ভাড়াও অনেক কম। 3টে রুম তাদের ফ্ল্যাটে। তার ওপর কোনো ঝামেলা নেই। নিরিবিলি এলাকা, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। নূপুর দ্রুত পায়ে গেটে পেরিয়ে বাসের উদ্দেশ্যে যাচ্ছিল। গেট পেরিয়েই যে রাস্তাটা বাড়ি পর্যন্ত গেছে, সেই রাস্তার দুপাশে কোনো ফুলের গাছ নেই, বরং ঘাস ফুল ফুটে মাঝে মাঝে কয়েকটা গাছগাছালিও রয়েছে। হাঁটতে বেশ লাগে। নূপুর যখন ভালো মেজাজে থাকে সে খুব মনোযোগ দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে, তবে আজ মন মেজাজ ভালো নেই। সে নিজেই হুঁশে নেই বোধ হয়। নূপুর তাড়াহুড়ো করে যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগলো তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। এমনিতেই মাথা গরম, তাই তাতে উঠে না তাকিয়েই বলে, অন্ধ নাকি? অপরপক্ষ হতে তৎক্ষণাৎ ব্যঙ্গস্বরে প্রত্যুত্তর আসে, সেম টু ইউ। কথাটা শুনেই নূপুর রেগে মেগে তাকালো পেছনে। সে কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল। পিছনে ফিরে দেখল জাকরা চুলের এক সাদা বয়লার মুরগির মতো যুবক তারই দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নূপুর চিনল না এই যুবককে। দেখতে তো ভালো ঘরেরই মনে হচ্ছে। হলুদ টি শার্ট আর কালো ট্রাউজার পরা। নতুন উঠেছে নাকি এ বাসায়? যুবকটাও কেমন হারাদারামের মতো তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুখ বেঁকালো নূপুর। এত কিছু না ভেবে নূপুর পুনরায় ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, অসভ্য। যুবকও একই ভঙ্গিমায় বলল, সেম টু ইউ টু। বিরক্ত হলো নূপুর। যত সব। নীরব। নূপুরের মেজাজ এবার সপ্তম আকাশে উঠে গেল। নীরব হোক আর যে বালুই হোক তাতে তার কি? সে দুপদাপ পায়ে চলে যেতে যেতে আবারও স্পষ্ট বিড়বিড় করে বলল, আজাইরা কোথাকার। যুবকের কণ্ঠস্বর শুনতে পেল নূপুর। ইউ টু। নূপুরের মন চাইল মাথাটা ফাটিয়ে দিয়ে আসতে। এদিকে নীরব চলে যাওয়ার সময় মিটিমিটি হেসে দিল। তার মেজাজ খারাপ ছিল। মেয়েটার সাথে ঝগড়া করে ভালোই লাগলো। মেয়েটা বোধহয় এ বাসাতেই থাকে। আবার দেখা হলে নীরব অবশ্যই ঝগড়া করার জন্য ওত পেতে থাকবে বলে সিদ্ধান্ত নিল। গেটের বাইরে পা রাখতেই নীরবের চোখে পড়ল নিহাল দাঁড়িয়ে আছে। নিহালের চাহনিটা একটু অন্যরকম, ঠিক যেন কিছু একটা ধরার চেষ্টা করছে। ওর ওই অদ্ভুত দৃষ্টি সামনে নীরব মুহূর্তেই অস্বস্তি অনুভব করলো। নিহাল সরাসরি সপাটে প্রশ্ন ছুড়ে দিল, মেয়েটা কে রে? আমাদের ভাবি নাকি? নীরবের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। হাঁটতে হাঁটতে কণ্ঠস্বরে কিঞ্চিত
তিক্ততা মিশিয়ে জবাব দিল, রাস্তায় কোনো মেয়ের সাথে দুটো কথা বললেই কি সে অঘোষিতভাবে আমার বউ হয়ে যায়? নিহাল দমে যাওয়ার পাত্র নয়। ঠোঁটের কোণে এক সিলতে হাসি ঝুলিয়ে পাল্টা প্রশ্ন করলো, হতে কতক্ষণ? শুভ কাজে দেরি করতে নেই, হওয়ার কোনো চান্স নেই। নীরবের সাপটা জবাবে নিহাল একবার গলার স্বর নামিয়ে কিছুটা মুগ্ধতার স্বরেই বলল, মেয়েটা কিন্তু মন্দ না, বেশ লেগেছে দেখতে। তোদের বাসার নতুন উঠেছে নাকি? হবে হয়তো, তোদের মানাবে ভালো। বাজে বকিস না। যা বাবা। বাজে কোথায়? নীরব গেইটের দিকে তাকিয়ে বলল, আজ তো এক ঝগড়ুটে মেয়ে আমাকে অন্ধ বলছিল, তাই ঝগড়া করে এলাম। নিহাল বিদ্রূপের সুরে মাথা নেড়ে বলল, চমৎকার, খুব মহান কাজ করেছিস তুই। নীরবের চোখে হাসির রেশ দেখা দিল। বেশ তৃপ্তির সুরে সে বলল, সত্যি বলতে কি, ঝগড়াটা বেশ উপভোগ করেছি। আবার যদি দেখা হয় তবে সেবার শুরুটা আমি করব। নিহাল এবার বাঁকা হেসে তীব্র কাটল। সাবধানে বন্ধু, দেখিস ঝগড়া করতে করতে আবার প্রেম না হয়ে যায়। কথাটা শোনা মাত্রই নিহালের পিঠে একটা সজোরে কিল বসিয়ে দিল নীরব। হনহন করে সামনের দিকে এগিয়ে যেতে যেতে দম্ভের সাথে বলল, ভুল করছিস নিহাল, আমি নীরব, আমার দ্বারা হবে না এসব। দরজা খুলে দিল ঝর্ণা, নূপুরের মামাতো বোন। এবার ভার্সিটিতে উঠেছে। নূপুরের বিধ্বস্ত চেহারা আর চোখের কোণে জমে থাকা ক্লান্তি ঝর্ণার নজর এড়ালো না। উৎকণ্ঠা নিয়ে সে প্রশ্ন করলো, কি হয়েছে নূর আপু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাড়িতে সবাই তাকে নূর নামেই ডাকে, আর নূপুর নামে বাইরের মানুষরা ডাকে। নূপুর ভেতরে ঢুকতে ঢুকতে নির্লিপ্ত স্বরে বলল, কিছু হয়নি। সত্যিটা গোপন করলো সে। অপমানের দগদগে ক্ষতটা কাউকে শুনিয়ে বড় করতে চাইল না। নিজের ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে শুধালো, মামা মামিরা কখন ফিরবেন? ফোন করেছিল, জানালো বিকালের দিকে ফিরবে। নূপুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, তারপর উঠে রান্নাটা সেরে ফেলবো। বিকালে আবার টিউশনি আছে, আজ একটু তাড়াতাড়ি পড়িয়ে আসতে হবে। ছড়া মাথা নেড়ে সায় দিল। নূপুর নিজের ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল। মাথার ভেতরটা দপ দপ করছে। ওই মহিলাটা যখন চুলের মুঠো করে ধরেছিল, সেই মুহূর্তটার কথা মনে পড়তেই রাগে অপমানে ওর শরীর রিরি করে উঠল। পার্স থেকে নিজের কয়েক মাস আগে কোনো নতুন স্মার্টফোন বের করে স্ক্রিনে অন করতেই দেখল সাজিয়া অনেকবার কল মেসেজ দিয়েছে। নূপুর কল ব্যাক করলো না, আর না মেসেজের রিপ্লাই দিল। সাজিয়া হয়তো ওর মায়ের মতো নয়, কিন্তু অমন কুৎসিত ব্যবহারের অধিকারী মানুষের সন্তানের সাথে কথা বলতেও এখন ওর আত্মসম্মানে বাঁচছে। ঠিক করলো আপাতত এড়িয়ে চলাই শ্রেয়। ফ্রেশ হয়ে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে বিছানায় গা এলিয়ে দিল নূপুর। একটু শান্তির ঘুম খুব দরকার ছিল, কিন্তু সময় বড় নিষ্ঠুর। কিছুক্ষণ পরই রান্নাঘরে যেতে হবে। আজ এক ছাত্রীর মা ফোন করে অনুরোধ করেছেন যেন একটু জলদি গিয়ে পড়িয়ে আসে। বিছানায় শুয়ে ভাবল, তার জীবনটা যেন এক অন্তহীন সংগ্রামের গল্প। এই রুক্ষ পটে একমাত্র শীতল ছায়া হয়ে আছেন তার মামা মামি। তারা কোনোদিন তাকে কটু কথা বলেননি, আশ্রিত হওয়ার গ্লানি বুঝতে দেননি এক মুহূর্তের জন্য। ছোটবেলা থেকে আগলে রেখেছেন আগুনের তাপ থেকে। এই স্বার্থপর পৃথিবীতে এমন মানুষ সত্যি বোধহয় দেবদূত হয়ে আসে। চোখটা কেবল একটু লেগে এসেছিল ত্রন্ডার ঘরে তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই ফোনের কর্কশ শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল। জোরে পড়ার মতো মাথাটা দপদপ করছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ মেলে তাকালো নূপুর। বালিশের পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে না তাকিয়ে রিসিভ করলো সে। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত এক মেয়েলি কণ্ঠ। নূপুর, বান্ধবী ঋতু কল করেছে। নূপুর কনে মতে ছোট্ট করে জবাব দিল,
কোথায় তুই? বাসায়। ঋতু এবার মূল প্রসঙ্গে এলো। সাজিয়ার সাথে নাকি কথা বলছিস না? মেয়েটা সেই দুপুর থেকে আমাকে ফোন দিয়ে জ্বালিয়ে মারছে। নূপুর সেই কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। সাজিয়ার প্রসঙ্গ এখন তার কাছে অবান্তর, বরং নিজের ঘড়ির হিসাব মেলাতে সে প্রশ্ন করল, এখন কয়টা বাজে? ও পাশে ঋতু বোধহয় একটু অপ্রস্তুত হয়ে পড়ল বন্ধুর এমন নির্লিপ্ত প্রশ্নে। খানিকটা থমকে গিয়ে জবাব দিল, 3টে বাজে। মুহূর্তেই ধরফর করে বিছানায় উঠে বসল নূপুর। সময় যেন তাসের পাতার মতো উড়ে গেছে। ঘুমের ঘরে এত দ্রুত 3টা বেজে যাবে সে ভাবতেও পারেনি। ঋতুকে দায়সারা একটা ধন্যবাদ জানিয়ে কথা না বাড়িয়েই কলটা কেটে দিল সে। ঋতু হয়তো ওপাশে অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল, কিন্তু নূপুরের হাতে এখন অবাক হওয়ার মতো বিলাসিতা নেই। নূপুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্রী। মধ্যবিত্ত বা তার চেয়েও নিচের সারির একজন শিক্ষার্থীর কাছে পাবলিকে পড়ার সুযোগ পাওয়া মানে ছিল যেন সোনার হরিণ মুঠোয় ধরা। মেধায় নূপুর বরাবরই অনন্য। ছোটবেলা থেকেই প্রতিটি পরীক্ষায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছে সে। আর সেই মেধার জোরেই আজ সে এই অবস্থানে, যেখানে প্রতি পদে লড়াই করে টিকে থাকতে হয়। ঘুমের রেস্টটুকু সেরে ফেলে দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকল নূপুর। সময় তার কাছে যখন মাপজোক করা এক খণ্ড হীরা। কোনো মতে হাত চালিয়ে সব কিছু কেটে কুটে এক চুলায় ভাত আর একটা চুলায় মাছের তরকারি বসিয়ে দিল। ভাত হইতে মামার জন্য পাতলা ডাল বসিয়ে দিল নূপুর। যে মানুষরা তাকে ছোট থেকেই আগলে রেখেছে তাদের জন্য এইসব করতে কোনো দ্বিধা নেই। ধোয়ার ঝাপটায় চোখের কোণে কিছুটা জল জমলেও সেদিকে পাত্তা নেই তার। রান্না শেষের দিকেই ঝর্ণাকে ডেকে রান্নার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে তৈরি হতে গেল। ঘড়ির কাঁটা যখন 4:30 ছুঁই ছুঁই, তখন নূপুর কাঁধে ব্যাগটা ঝুলিয়ে ঘর থেকে বের হলো। বেরোনোর আগে অবশ্য খাবারগুলো ছোট্ট ডাইনিং টেবিলটায় রেখে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। ঝর্ণাকে উদ্দেশ্য করে বলে গেল, আমি বেরোচ্ছি ঝর্ণা, খাবার দাবার সব ঢাকা আছে। মামা মামি এলে বেড়ে দিস। সিঁড়ি দিয়ে নামতেই দোতলার বাঁকে দেখা হয়ে গেল বাড়িওয়ালি আশা লতা খানন এর সাথে। দীর্ঘকায় শৌখিন কিন্তু মার্জিত রুচি এই মানুষটি এই বাড়ির সবার কাছে বেশ শ্রদ্ধার পাত্রী। নূপুরকে দেখেই তিনি একটু থামলেন। নূপুর মৃদু হেসে অত্যন্ত বিনয়ের সাথে সালাম জানালেন, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আশালতা খানমের মুখে এক চিলতে প্রসন্ন হাসি ফুটে উঠল। তিনি নূপুরকে ইতিপূর্বেও 2-1বার দেখেছেন। নূপুরের মামির মুখে তিনি শুনেছেন যে মেয়েটি অসম্ভব মেধাবী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে পড়ছে। এমন বিনয়ী আর লড়াকু মেয়ে আজকাল খুব একটা দেখা যায় না। আশালতা বেগম স্নেহমাখা স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। তুমি ভালো তো? নূপুর মৃদু হেসে বলল, জি ভালো আন্টি। পড়াতে যাচ্ছ নাকি? নূপুর মাথা নেড়ে সাই জানাতেই আশালতা বেগম একটু ইতস্ত করে বললেন, শোনো মা। নূপুর তাকাতেই তিনি বললেন, আমার ছোট ছেলে নাবিদ এবার ক্লাস 6-এ উঠেছে। ছেলেটা এমনিতে শান্ত, কিন্তু ইংরেজিতে কেন যেন বড্ড কাঁচা, ভয় পায় সাবজেক্টটাকে। বড় ছেলেটাও বাসায় থাকে না, তাই পড়াতে পারে না। শুনেছি তুমি ইংরেজি নিয়েই পড়ছো, যদি একটু সময় করে ওকে গাইড করতে পারতে। নূপুর মুহূর্তের জন্য ভাবল তার কাঁধে এমনিতেই পড়াশোনা আর রাগের টিউশনির চাপ, কিন্তু আশালতা বেগমের মতো একজন অমায়িক মানুষের অনুরোধ আর নিজের আর্থিক অনটনের কথা ভেবে সে রাজি হয়ে গেল। নূপুর সবিনয়ে সায় জানালো, ঠিক আছে আন্টি, তবে আমি রাত 8টার দিকে ফিরি, তারপর একদম ফ্রি থাকি। ওই সময়টাতেই
ওকে পড়াতে পারবো। আশালতা খানমের মুখে এবার যেন স্বস্তির আভা খেলে গেল। তিনি খুশি হয়ে বললেন, তবে তাই হোক মা, তোমার মতো একটা মেয়ে আমার ছেলেকে পড়ালে আমিও নিশ্চিন্ত থাকবো। কাল রাত থেকেই শুরু করো তাহলে। ঠিক আছে আন্টি। তারপর বিদায় নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। বাইরে বিকেলের হলদেতে রোদ তার ক্লান্ত মুখে আলতো করে এসে পড়ছে। আশালতা বেগম দরজার কাছে দাঁড়িয়ে নূপুরের চলে যাওয়া দেখছিলেন। নূপুরকে ওনার বেশ লেগেছে, বেশ মনে ধরেছে বলা যায়। নূপুরের হাঁটতে হাঁটতে মনে হলো আজকের দিনের তিক্ততাটুকু যেন এই নতুন সুযোগটার ভিড়ে কিছুটা ম্লান হয়ে এলো। বিকেলের হলদেটে রোদ চিরে নূপুর যখন মোড়ের মাথায় পৌঁছালো তখন চারপাশটা বেশ শোরগোলপূর্ণ। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সজীব। নূপুর আপন মনে হাসছিল, খেয়ালই করেনি সজীব নিজে কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে এলো। নূপুর সজীবের ডাকে নূপুর থমকে দাঁড়ালো। সামনে তাকাতেই সজীবকে এই অসময়ে এই জায়গায় দেখে নূপুর মনে মনে তীব্র বিরক্তি দানা বাঁধল। এই পরিবারের কারো ছায়াও আজ সে মারাতে চায় না, কিন্তু সহজাত সৌজন্যবোধ তাকে রড় হতে দিল না। মুখ বয়বে বিরক্তি চেপে রেখে শান্ত স্বরে সে বলল, জি কিছু বলবেন? সজীব কিছুটা ইতস্ত করে মাটির দিকে তাকিয়ে বলল, আসলে সকালের ঘটনাটার জন্য আমি খুবই লজ্জিত। মা ওরকম ব্যবহার না করলেও পারতেন। ওনার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর প্লিজ সাজিয়ার সাথে বন্ধুত্বটা নষ্ট করবেন না। ও আপনাকে খুব আপন মনে করে। নূপুর এক মুহূর্ত নীরব রইল, তারপর খুব ধীর স্থির এবং মার্জিত কণ্ঠে জবাব দিল, দেখুন ভাইয়া, সবার ব্যক্তিত্ব আলাদা। আমি সাজিয়াকে ভালো বন্ধু মনে করি বলেই ওর বাসায় গিয়েছিলাম। আমি আজকের ঘটনার জন্য কখনোই সাজিয়াকে দোষারোপ করব না। সাজিয়া আমার বান্ধবী ছিল এবং থাকবে, তবে আগের মতো সব স্বাভাবিক হতে হয়তো অনেকটা সময় লাগবে। আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। নূপুরের কথা বলার সাবলীল ভঙ্গি, শান্ত চাহনি আর ব্যক্তিত্বপূর্ণ কথার দেখে সজীব অপলক তাকিয়ে রইল। মেয়েটির কণ্ঠস্বরে এক অদ্ভুত কাঠিন্য আর মধুর্যের সংমিশ্রণ আছে, যা সজীবকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলল। ঠিক সেই সময় রাস্তার ধারের চায়ের টং দোকানে আড্ডায় মশগুল ছিল নীরব ও তার দুই বন্ধু নিহাল আর মাসফি। নীরব এক মনে চা খেয়ে যাচ্ছে আর ফোনে মনোযোগ দিয়ে কি যেন করছে। লিকার চায়ের ধোয়া ওঠা কাপে একটা চুমুক দিয়ে নূপুরকে খেয়াল করলো নিহাল। সে পাশে থাকা নীরবকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, কিরে নীরব, ওটা সেই তোর প্রিয় ঝগড়ুটে মেয়েটা না? কথাটা শুনে নীরব আর মাশরাফি দুজনেই চোখ তুলে সেদিকে তাকালো। তাকিয়ে দেখলো মেয়েটা এক যুবকের সাথে কথা বলছে। দূর থেকে নূপুরের গম্ভীর্যপূর্ণ মুখচ্ছবি আর কথা বলার ভঙ্গি দেখে নীরবের মনে হলো এই মেয়েটার সাথেই তো তার ঝগড়া হলো আজ, আর এখন এত অমায়িক। মাশরাফি তীক্ষ্ণ কাটলো, কিরে নীরব, তুই তো বললি ও শুধু ঝগড়া করতে জানে, এখন তো দেখছি বেশ শান্ত হয়ে কার সাথে যেন কথা বলছে। মেয়েটা তো বেশ সুন্দর, ছেলেটা ওর বয়ফ্রেন্ড হইবে হয়তো। নীরব কোনো উত্তর দিল না। নিহাল ঠোঁট দিয়ে সুসু শব্দ করে আফসোসের সুরে বলল, আহারে, যাকে ভাবি বানাবো ভেবেছিলাম তার তাহলে আশিক আছে। তোর বুকে কি ব্যথা হচ্ছে নীরব? এই বলে নীরবের বুকে হাত দিল নিহাল, চোখে মুখে দুষ্টুমি। নীরব বিরক্তি নিয়ে হাত সরিয়ে দিয়ে বলল, আজে বাজে কথা বলিস না, আমার বুকে ব্যথা হতে যাবে কেন? মাশরাফি বলে, হয়তো কতক্ষণ হবেও না। এই বলে আবারও তাকালো মেয়েটার দিকে। সকালে সে ঝগড়ুটে মেয়েটির সাথে এই শান্ত বিনয়ী মেয়েটিকে মেলাতে তার কিছুটা বেগ পেতে হচ্ছে। পরক্ষণেই মেয়েটার চিন্তা বাদ দিয়ে আবার ফোনে মশগুল হয়ে পড়ল। নূপুর আর একটি বাক্য ব্যয় করল না। সজীবের অপরাধ বোধ মাখা চাউনিকে
অপেক্ষা করে সে গটগট করে সামনের দিকে হেঁটে চলে গেল। বিকেলের মরা রোদে নূপুরের লম্বা ছায়াটা রাস্তার ওপর পড়ে এক অদ্ভুত নিঃসঙ্গতা তৈরি করছিল, অথচ তার হাঁটার ভঙ্গিতে ছিল এক আকাশ সমান আভিজাত্য। সজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার দিকে তাকিয়ে। তার মনে হলো এতকাল সে কেবল টাকার প্রতিপত্তির চাকচিক্য দেখেছে, কিন্তু আত্মসম্মান বোধ যে একজন মানুষকে কতটা উজ্জ্বল আর ধরাছোঁয়ার বাইরে করে তুলতে পারে তা আজ নূপুরকে না দেখলে অজানাই থেকে যেত। নূপুর দৃষ্টিসীমার আড়ালে চলে যাওয়ার দিক আগ মুহূর্তে সজীব এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আপনি সত্যি বড়ই দুর্লভ নূপুর, ঠিক যেন শরতের আকাশের সেই মেঘ যাকে ছোঁয়া যায় না, শুধু দূর থেকে পরম বিস্ময়ে তাকিয়ে দেখা যায়। সজীব কিছুক্ষণ নূপুরের চলে যাওয়ার রাস্তাটার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে হেঁটে চলে গেল। এ সমস্ত কিছু নীরবের অগোচরে রইল না। পরদিন রাত 8:10। শহরের রাতের আকাশে তখন হালকা কুয়াশার চাদর। সারাদিনের টিউশনি আর দৌড়ঝাঁপের পর নূপুর বাড়ি ফিরেছে 7:50-এ। পরিশান্ত শরীরটা নিয়ে ফ্রেশ হয়ে এসে এক গ্লাস পানি খেয়ে মামি শাম্মী বেগমকে জানিয়ে সে পা বাড়ালো দোতলার দিকে। তার মামা আতাউর আলম তখন অফিস থেকে ফেরেননি। সিঁড়ি বেয়ে নামার সময় নূপুরের হৃৎপিণ্ডটা কেন যেন একটু বেশি লাফাচ্ছিল। দোতলায় এসে সেই বিশাল রাজকীয় দরজার সামনে দাঁড়ালো সে, কিন্তু এখানে এসেই তার চিরচেনা সেই অদ্ভুত সংকোচটা জেঁকে ধরল। কলিং বেলের বোতামটা ঠিক চোখের সামনে জ্বলজ্বল করছে, অথচ নূপুরের হাত যেন সেখানে পৌঁছাতে নারাজ। ছোটবেলা থেকেই এই এক স্বভাব তার। কলিং বেল বাজাতে তার ভীষণ লজ্জা লাগে। মনে হয় যেন কারো ব্যক্তিগত শান্তিতে হুট করে আগমন করে বসল। তাই সে দরজায় টোকা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সব সময়ই প্রাইভেট পড়াতে গেলেও বাসায় গিয়ে দরজা ধাক্কা দেয়। প্রথম হয়তো সহজে কেউ শুনতে পেত না। প্রায় 20-30 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতো নূপুর। ছাত্রীর মা কতবার বললেন কলিং বেল বাজাবে, কলিং বেল বাজাবে না, নূপুরের হাত সে পর্যন্ত গেল না। এরপর থেকে আর বলেননি কেউ, বরং দরজা ধাক্কা দিলেই সাথে সাথে খুলে দেওয়া হয়। নূপুর আজও তার সেই আজব স্বভাবের ওপর অটল থাকলো। প্রথমে দুবার হালকা করে দরজায় ধাক্কা দিল। কোনো সারা শব্দ নেই। ভেতরে হয়তো কোনো শব্দ পৌঁছায়নি। নূপুর ভাবল, এভাবে দাঁড়িয়ে থাকলে তো রাত পার হয়ে যাবে। সে এবার হাতের জোর বাড়িয়ে গুনে গুনে 3বার বেশ জোরে জোরে কপাট ধাক্কালো। ঠিক যখন সেই 4র্থবার হাত তুলতে যাবে তখনই আচমকা দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে এক ভেসে এলো এক গম্ভীর অথচ কৌতুক মাখা কণ্ঠস্বর, দরজাটা ভেঙে ফেললে কিন্তু পুরোটা মেরামতের জরিমানা আপনাকেই শুনতে হবে। মেরি ডিয়ান কণ্ঠটা কানে আসতে নূপুর বিদ্যুৎ বেগে মাথা তুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে গতকালকের সেই অসভ্য যুবক, গায়ে গাঢ় নীল রঙের একটা হুডি, চোখে মুখে রাজ্যের বিরক্তি আর বিস্ময় মিশিয়ে যে তাকিয়ে আছে। নূপুর ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপালে ওঠার উপক্রম। এদিকে নীরবও দরজায় কোনো পালোয়ান আশা করেছিল, কিন্তু এই ঝগড়ুটে মেয়েটিকে দেখে সেও এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো থমকে গেল। নীরবতা ভাঙল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, আরে আমাদের গেট কিপার মিস অন্ধ যে, আপনি এখানে দরজা ভাঙার কন্ট্রাক্ট পেয়েছেন নাকি? নূপুর নিজেকে সামলে নিয়ে একটু রাগী গলায় বলল, আমি এখানে নাবিদকে পড়াতে এসেছি, আর দরজা কেন ভাঙতে যাব? কলিং বেলের চেয়ে দরজার
নক করা অনেক বেশি মার্জিত। নীরব যেন আকাশ থেকে পড়ল। সে হাত দিয়ে কলিং বেলটা দেখিয়ে বলল, মার্জিত, এই যে আধুনিক বিজ্ঞানের দান কলিং বেলটা আছে, এটা কি সাজিয়ে রাখার জন্য? আপনি যেভাবে কড়া আঘাত করছিলেন, আমার তো মনে হলো বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড পড়েছে। নূপুর তেতে উঠল। অতি রঞ্জিত কথা বলবেন না, একদম। আমি ঠিক মতোই নক করেছি। আর আপনি বা কে? আপনি এখানে কি করছেন? নীরব নিজের কলারটা একটু টেনে ঠিক করে বলল, আমি এই বাড়ির বড় ছেলে। আর দুর্ভাগ্যবশত আপনার ছাত্র নাবিদ আমারই ছোট ভাই। কিন্তু আমার বড় চিন্তা হচ্ছে নাবিদকে নিয়ে। নূপুর ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলল, কেন? আপনার চিন্তা করার কি আছে? নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইংরেজি শেখার আগে নাবিদকে তো মনে হয় ক্যারাটে শিখতে হবে। টিচার যেভাবে দরজা পেটানো শুরু করছেন, তাতে বেচারা ঘরের ভেতর নিরাপদ থাকবে তো? নাকি আপনি পড়াশোনা না পারলেই বই দিয়েও দরজায় মতো শব্দ করবেন? নূপুরের মুখটা রাগে লাল হয়ে গেল। সে চিবুক কুচিয়ে বলল, দেখুন, আপনার ফালতু কথা শোনার জন্য আমি আসিনি। আন্টি কোথায়? ঠিক তখনই ভেতর থেকে আশালতা বেগমকে তাড়াহুড়া করে বেরিয়ে আসতে দেখা গেল। হাসি মুখে বললেন, আরে নূপুর মা, এসেছো, এসো ভেতরে এসো। নীরব, তুই দরজায় দাঁড়িয়ে মেয়েটাকে আটকাচ্ছিস কেন? সর ওখান থেকে। নীরব বিড়বিড় করে সরে যেতে যেতে বলল, আমি আটকাচ্ছি না মা, আমি তো দেখছি দরজাটা তার জায়গায় ঠিক আছে কিনা। যে হাড়ের শব্দ হলো নূপুর ভেতরে ঢোকার সময় নীরবের পাশ দিয়ে যাওয়ার সময় ফিস ফিস করে বলল, অসভ্য একটা, সভ্য একটা, মিস নয়েজিং। আশালতা বেগম নাবিদের রুম দেখিয়ে দিলেন নূপুরকে। নূপুর সেদিকে এগিয়ে গেল। এদিকে সোফায় বসে থাকা নীরব আর চোখে নূপুরের যাওয়ার দিকে বিড়বিড় করে বলল, এই সেই মায়ের জগদি খ্যাত ইংলিশ টিচার নূর। সে মনে মনে বাঁকা হাসলো। যতদিন বাসায় আছে ততদিন মেয়েটাকে নাবিদকে দিয়ে ভোগানো যাবে ভেবে কুটিল হাসলো। এদিকে নূপুর নাবিদকে পড়ালো। 1 ঘন্টা 20 মিনিটই পড়ালো। কোনো প্রকার ঝামেলা হলো না। এর মধ্যে নূপুর একবার নাবিদকে জিজ্ঞেস করেছিল, ওই ঝাঁকড়া মাথার কোক মুর যুবকটা কে? নাবিদ খানিক অবাক হয়েই উত্তর দিয়েছে, তার বড় ভাই নীরব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার পড়াশোনা শেষ করে এসেছে। নূপুর জিজ্ঞেস করলো, তাহলে তো তোমাকে তোমার ভাই পড়াতে পারে। নাবিদ খাতা গোছাতে গোছাতে জবাবে বলে, ভাইয়া আড্ডা নিয়ে ব্যস্ত থাকে বেশি, আর এখন থেকে বেশি ব্যস্ত থাকবেন। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন। নূপুর শুধু ও বলল, আর বেশি কথা বাড়ালো না। বেরিয়ে যাওয়ার সময় আশালতা বেগমকে বলে চলে যাচ্ছিলেন। আশালতা বেগমও তাকে দরজার দিকে দিয়ে আসছিলেন। নাবিদও তাদের পিছু ছিল। তার নূপুর মিসকে অনেক ভালো লেগেছে। নাবিদ আর এগিয়ে গেল না, বাইয়ের দিকে গেল সে। নীরব সোফায় বসে ফোনে চোখ রাখলেও সম্পূর্ণ মনোযোগ ছিল তার মা আর নূপুরের কথার মাঝে। নাবিদ যেতেই নীরব ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, জানুপুর দরজায় পা রাখতেই শুনতে পেল, কিরে নাবিদ, তোর মিস কি পড়িয়েছেন আজকে তোকে? সি ফর কলিং বেল নাকি? নূপুর দাঁতে দাঁত চেপে নীরবের সেই তীক্ষ্ণ অপমানটুকু গিলে নিল। গট পায়ে হেঁটে চলে গেল। চারপাশ নিথর হয়ে এলেও তার কর্ণে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল নীরব নামের সেই উদ্যত যুবকটির বিদ্রোপাত্মক কণ্ঠস্বর। নাম তার নীরব হলেও তার প্রতিটি বাক্য কর্কশ, যেন এক পাতি মোরগের অহেতুক আস্ফালন। কক মুরগি একটা। এই অপমানের সমুচিত জবাব না দেওয়া পর্যন্ত নূপুরের অন্তরাত্মা শান্তি পাবে না। এমনকি পেটের ভাতও হজম হবে না। সেদিন রাতে নূপুর নিজের পড়াশোনা শেষ করে তড়িৎ বিশ্রামে গেল। তার চোখের পাতায় ঘুম থাকলেও মনের গহীনে ছিল এক শীতল প্রতিশোধের শখ। শুধু পরের দিনের অপেক্ষায় সে
পরদিন সূর্যের আলোয় যখন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত, তখন ঋতু আর সাজিয়ার সাথে দেখা হলো নূপুরের। নূপুর আজ অদ্ভুতভাবে মৌন। অবশ্য সচরাচর সে আগ বাড়িয়ে কথা বলে না কখনোই। তিন বান্ধবীর মাঝে সে সবচেয়ে শান্ত প্রকৃতির সে, কিন্তু আজকের নীরবতা ছিল অন্যরকম। বাকি দুজন যেখানে সারাক্ষণ কথার খই ফোটায়, সেখানে আজ সাজিয়াও যেন কুঁকড়ে আছে। এক অজানা সংকোচ আর অপরাধবোধ সাজিয়ার চঞ্চলতাকে শুষে নিয়েছে। নূপুর তাদের অবজ্ঞা করেনি, পাশাপাশি বসেছেও, কিন্তু তার দৃষ্টি ছিল সুদূর প্রসারীর। সুখীদের চোখের দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি সে একবারও। সাজিয়ার মনের কোণে একরাশ বিষণ্ণতা দানা বাঁধছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস সঞ্চয় করতে পারছিল না। অবশেষে গেটের কাছাকাছি পৌঁছাতেই সাজিয়া অস্ফুট স্বরে বলে ওঠে, সরি দোস্ত, আমাকে মাফ করে দিস। নূপুরের প্রতিক্রিয়া ছিল নিস্পৃহ, বরফ শীতল কণ্ঠে। সে কেবল এতটুকুই উচ্চারণ করলো, যেহেতু তুই কিছুই করিসনি, তাই অহেতুক সরি বলে আমাকে বিরক্ত করিস না। কথার রেশটুকু বাতাসে ভাসিয়ে রেখে নূপুর দ্রুত পদে বাসে উঠে গেল। পিছনে পড়ে রইল সাজিয়ার ফুলিয়ে রাখা অভিমানী মুখ আর একরাশ অস্বস্তি। নূপুরের গন্তব্য এখন তার বাড়িতে, যেখানে নিভৃতে তাকে নতুন কোনো কৌশলের জাল বুনতে হবে। 28 বছর বয়সে এসে সজীবের মনে হচ্ছে সে যেন কোনো এক গোলক ধাঁধায় পথ হারিয়েছে। যে বয়সী পুরুষরা কেরিয়ারের যাতা কলে পিষ্ট হয়ে আবেগকে বিসর্জন দেয়, সেখানে সজীবের রাতগুলো কাটছে নির্ঘুম, প্রহর গুনছে এক জোড়া শান্ত চোখের। খাবার খেতে বসলে খাবারগুলো তার কাছে বিষাদ ঠেকছে। অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেও এক ধরনের দহন অনুভব করছে। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু দখল করে নিয়েছে একটি নাম, নূপুর। তার কানে সারাক্ষণ নূপুরের সেই অভিনত কণ্ঠস্বর বাজে। সেই যে আর্তমর্যাদার প্রখর তেজ দেখিয়ে সে তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সে দৃশ্যটাই সজীবের হৃৎপিণ্ডে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। একই অপরাধবোধ, নাকি অনুচ্চারিত কোনো মুগ্ধতা? কিশোর বয়সের চপল প্রেমের মতো তার বুকটা চিনচিন করে উঠে। দুটো দিন সে নূপুরকে দেখেনি। এই দীর্ঘ বিরতি তার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। তাই তো দুপুরের কাঠফাটা রোদে লাঞ্চের অজুহাতে অফিস থেকে বেরিয়ে এসেছে সে। হৃদয়ের যে তৃষ্ণা জাগতিক জলে মেটে না, তা মেটাতে সে আজ ছুটে এসেছে এই চেনা জনপদে। তপ্ত দুপুরে ক্লান্তি মেখে বাস থেকে নামল নূপুর। কাঁধের ব্যাগটা গুছিয়ে নিয়ে ধীর পায়ে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো সে। রোদের তীব্রতায় তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হঠাৎ রাস্তার এক কোণ থেকে কয়েকটা বেওয়ারিশ কুকুর হন্তদন্ত হয়ে ছুটল, যেন কোনো এক অজানা গন্তব্যে তাদের জরুরি তলব পড়েছে। নূপুরের জন্মগত কুকুর ভীতি আছে। প্রাণীদের এই আকস্মিক দৌড়ঝাঁপে সে কিছুটা সংকুচিত হয়ে ডান দিকে সরে এলো। আর ঠিক তখনই এক ধীর শরীরের সাথে তার সজোরে ধাক্কা লাগলো। নিজের ভারসাম্য সামলে নিয়ে নূপুর মাথা নিচু করে বিনীত স্বরে বলল, সরি, খেয়াল করিনি। কিন্তু ওপাশ থেকে আসা উত্তরটি ছিল অপ্রাসঙ্গিক এবং অদ্ভুত। এক দীর্ঘশ্বাস ছেড়ে সেই পুরুষ কণ্ঠ বলে উঠল, আপনি চাইলে সবসময় এভাবে ধাক্কা দিতে পারেন, অন্তত সে উছিলায় আপনার উপস্থিতি টের পাওয়া যায়। চমকে উঠে মাথা তুলল নূপুর। সামনে সজীবকে দেখে তার ভ্রু কুঁচকে এলো। সজীবের চোখের কোণে ক্লান্তির ছাপ স্পষ্ট, অথচ সেই চোখে এক বিষণ্ণ মুগ্ধতা খেলা করছে। নিজের বেফাঁস কথাটি বুঝতে পেরে সজীব দ্রুত সামলে নিয়ে কাট্ট হাসি হাসলো। প্রসঙ্গ পাল্টাতে শুধালো, কুকুর ভয় পান বুঝি? নূপুর কোনো উত্তর দিল না। তার তীক্ষ্ণ মস্তিষ্ক পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করলো।
সাজিয়াদের আভিজাত্যপূর্ণ এলাকা এখান থেকে বেশ দূরে। সজীবের অফিসটাও ঠিক বিপরীত মেরুতে। এই অসময়ে এই জনশূন্য মোড়ে সজীবের উপস্থিতিকে নিছক কাকতালি বলে মেনে নেওয়ার মতো সরলতা নূপুরের নেই। সজীবের চোখের মণি জুড়ে যে তৃষার্ত ব্যাকুলতা তা নূপুরের অভিজ্ঞ চোখ এড়িয়ে গেল না। সে বুঝতে পারল সজীবের এই বারংবার আগমন কোনো দৈব ঘটনা নয়, বরং সযত্নে সাজানো এক অভিসার। নূপুর নিজেকে কিছুটা দূরত্বে সরিয়ে নিয়ে শান্ত কিন্তু খট্টা গলায় বলল, পথ ভুল করেছেন বোধহয় সজীব ভাইয়া। আপনার গন্তব্য তো এই রুটে হওয়ার কথা নয়। সজীবের হৃৎপিণ্ডটা একবার কেঁপে উঠল। এই মেয়েটি শুধু রূপবতী নয়, সে মানুষের মন পড়ার বিদ্যায় পারদর্শী। চারপাশের পরিবেশ যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। দূর থেকে ভেসে আসা গাড়ির হর্ন আর গাছের পাতায় বাতাসে মর্মর ধ্বনি ছাপিয়ে সজীব অনুভব করল সে এক ভীষণ কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে আছে। সজীব উত্তর দিতে গিয়েও থেমে গেল। নূপুরের আত্মসম্মান আর তার নিজস্ব মুগ্ধতার মাঝে যে বিশাল দেওয়াল, তা টপকানোর সাহস সে সঞ্চয় করতে পারল না। নূপুর আর সময় নষ্ট করল না। সজীবের মুগ্ধ চাহনিকে অবজ্ঞা ভরে তুচ্ছ করে সে সামনের দিকে পা বাড়ালো। পিছনে পড়ে রইল সজীবের একাকিত্ব আর এক রাশ না বলা কথা। অপাত্রে জলধারা যে ব্যথা তা নূপুর জানত, কিন্তু সজীবের অবাধ্য মন তা মানতে নারাজ। তবে চোখের তৃষ্ণা তো মিটাল। মেয়েটার ঘামন্ত মুখশ্রী দেখেই তো হৃদয় শীতল হয়ে গেল তার। আর জল সেটা না হয় ধীরেই ঢালবে সজীব। নীল তার নাম, ক্লাস 7-এ পড়ে মেয়েটা। খুবই বেয়াদব একটা মেয়ে সে। নূপুর নীলাকে পড়াতে গিয়ে সবচেয়ে বেশি বিরক্ত হয় মেয়েটা পড়ার চাইতে রং ঢং বেশি করে। নূপুর সামনের মাস থেকে আর পড়াবে না এই মেয়েকে। নীলার মায়ের সাথেও কথা হয়েছে এ নিয়ে। এটা শুনে এই কিশোরী আজ তার ওপর রাগ ঝাড়ছে। পড়ছে না, ফোন হাতে নিয়ে কি যেন করছে। হয় কারোর সাথে কথা বলছে, আর না হয় বই আছড়ে মারছে টেবিলের ওপর। নূপুর কিছুই বলছে না, শুধু নীলার তামাশা দেখে যাচ্ছিল। এবার নূপুর আর থাকলো না বসে, উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল। এই বয়সেই এই মেয়ে এমন, বড় হলে না জানি কেমন হবে। নূপুর নীলার মাকে জানিয়ে চলে গেল। রাত বেড়ে গেছে, 8:30 বাজে এখন। বেয়াদব মেয়েটার জন্যই দেরি হলো। মতিঝিল থেকে পুরান ঢাকায় যেতে তো 20 মিনিট লাগবেই। এই রাতে বাসে চড়তেও ভয় করে নূপুরের, সিএনজিতেও ভয় করে তার। আগে তো তাও 7:30টার দিকে রওনা দেয়, বা মাঝে মাঝে 7:10 বা 7টাতেও রওনা দেয় পড়িয়ে। কিন্তু আজ দেরি হয়ে গেল। তার ওপর এলাকার ওই নির্জন রাস্তাটাও ভালো লাগে না নূপুরের। মামার কাছে শুনেছে রাতে নাকি ওখানে ছেলেপেলেরা বসে আড্ডা দেয়। নূপুর এক বুক সাহস নিয়ে বাসের জন্য অপেক্ষা করলো। যে বাসে মানুষ বেশি সেই বাসেই উঠে পড়ল। বাস যখন জ্যামে পড়ল, নূপুরের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। ধীরে ধীরে যখন বাস খালি হতে লাগলো, নূপুরের হাত পা কাঁপতে লাগলো। সামনে পিছনে তাকিয়ে দেখলো বেশি মানুষ নেই। এই হাতে গোড়া 5-6 জন ভয়ে আল্লাহর নাম দিতে লাগলো। ভাবলো বাস থেকে নেমে যাবে এখন। একটা লোক বাস থেকে নামবে, তাই বাসটা থামলো। নূপুরও উঠে দাঁড়ালো কাপা পায়ে। হঠাৎ মনে হলো পাশের সিটে কেউ একজন এসে বসেছে। নূপুর তাকালো, মানুষটার সামনের সিটে হেলান মাথা ঠেকিয়ে রয়েছে। বাপটা এমন যেন সে খুব ক্লান্ত। নূপুর পোশাক দেখে চিনল, একটু আগেই পেছনে দেখেছিল, তবে চেহারা দেখেনি। এদিকে বাস ছেড়ে দেবে নূপুর ঝাঁঝালো গলায় বলে উঠল, এই সরুন, আমাকে নামতে দিন। মানুষটা মুখ তুলে তাকিয়ে বলল, সাদে তো আর মিস নোয়েজিং ডাক
ডাকি না। নূপুরের চোখ বড় হয়ে এলো নীরবকে এই সময়ে এখানে দেখে। নূপুর জানে না তবে কেন যেন সে বসে পড়ল নিজের সিটে। নীরবকে কেন যেন খুব বিশ্বাস করতে মন চাইল তার, অথচ একে চেনেও বা কতদিন। তার প্রতিনিয়তি তো ঝগড়া হয়, তবুও নূপুর বসলো আর কোনো কথা হলো না বাসে। প্রায় 9:30 বেজে গেছে ততক্ষণে। ফোনে নেই চার্জ, মামা মামি নিশ্চিত চিন্তায় পড়ে আছে। মিনিট 5 পর বাস থেকে নামলো দুজন, মোড়ের মাথায় নামলো। নূপুর আর চোখে নীরবের দিকে তাকালো। নীরব নূপুরের দিকে না তাকিয়েই ক্লান্ত পায়ে হাঁটা ধরল। নীরব মতিঝিল থেকেই বাসে উঠেছিল। নূপুরকে বাসে উঠতে দেখে চমকে গিয়েছিল সেই নিজেও। তবে বাসের মাঝে আর ঝগড়া শুরু করেনি। এমনিতেও সে ক্লান্ত, তবে বাসে যখন মানুষজন কমতে লাগলো নূপুরের অস্বস্তি স্পষ্ট টের পাচ্ছিল নীরব। নীরব মনে মনেই হাসে। চকরুটে মেয়েটার ভয়ার্থ মুখ দেখে যখন দেখলো বাস থেমেছে আর নূপুর নামার তোড়জোড় করছে, তখন নীরব উঠে গিয়ে তার পাশের সিটে গিয়ে বসে পড়েছিল। মায়া হয়েছে মেয়েটার জন্য। মাঝ রাস্তায় কোথায়ই বা নামবে, তখন আরেক বিপদ। নীরব নূপুরের দিকে না তাকিয়েই সামনে হাঁটতে আরম্ভ করলো। বাস থেকে নেমে নীরব নূপুরের দিকে একটিবারও তাকালো না। একরাশ অবসাদ সঙ্গী করে সে ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। ল্যাম্প পোস্টের হলুদ আভা রাস্তায় এক অদ্ভুত দীর্ঘ ছায়ার কারুকাজ তৈরি করেছে। সামনে এক বলিষ্ঠ যুবকের প্রতিচ্ছবি, আর ঠিক তার কয়েক কদম পিছনে এক সজ্জল যুবতী। নূপুর তার ভেতরের আলসতা ঝেড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতির দাবি ছিল ভিন্ন। অন্ধকার গলির এক কোণে গোল হয়ে বসে থাকা কিছু যুবকের অট্টহাসি আর ধোঁয়াটে আড্ডা নূপুরের হৃৎপিণ্ডে ভয়ের কম্পন ধরিয়ে দিল। ওদের চাউনিতে এক ধরনের আদিম লালসা আর কণ্ঠস্বরে বিদ্রূপের সুর। সাহসী নূপুরের সেই চিরচেনা দৃঢ় চিবুক আজ অজানা শঙ্কায় নুয়ে পড়ল বুকের কাছে। নারী মন যতই বর্ম পরে থাকুক না কেন, অন্ধকারের অতর্কিত আক্রমণে সে আজও বড় অসহায়। ভয়ে আর সংকোচে নূপুর তার পায়ের গতি বাড়িয়ে দিল। যার ছায়াও মারাতে নারাজ ছিল আজ বাসে ওঠা আগ পর্যন্তও, অথচ তো এখন তারই থেকে কয়েক ইঞ্চি দূরে এগিয়ে গিয়ে হাঁটতে লাগলো নূপুর। ছায়া দুটো পাশাপাশি দেখা যায় তখন রাস্তায়। নীরব খেয়াল করলো সেটা। এই মুহূর্তে উপহাস বা বিদ্রূপ করার চেয়ে আশ্রয়ের চাদর হয়ে দাঁড়ানোই শ্রেয়। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে নামের সার্থকতা বজায় রেখে অত্যন্ত নিভৃতে নিজের ডান হাত পেছনে না তাকিয়েই আগলে নিল নূপুরের কোমল বাম হাতটি। আকস্মিক এই স্পর্শে নূপুরের সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সে চমকে উঠল, হাতের দিকে তাকালো, কিন্তু হাত ছাড়িয়ে নেওয়ার ব্যথা চেষ্টা করলো। বরং নীরবের সেই শক্ত হাতের মুঠোয় সে এক ধরনের নিরাপত্তা খুঁজে পেল। নীরব তখনও সামনের দিকে তাকিয়ে, তার ক্লান্ত চোখে মুখে কোনো বিকার নেই, যেন সে খুব স্বাভাবিক একটি কাজই করছে। হাতের দৃঢ় বন্ধন যেন মন থেকেই জানিয়ে দিল, ভয় নেই, আমি আছি। অশ্লীলতা নেই সেই স্পর্শে, আছে এক পাহাড়দারের নিঃশব্দ অঙ্গীকার। রাতের হিমেল সমীরণ তখন পাশ দিয়ে বয়ে যায় নিঃশব্দে, জাগিয়ে দেয় লোমকূপ আর নাড়িয়ে দেয় হৃদয়ের শীতলতা। কেউ হয়তো খেয়াল রাখে তা, আর কেউ রাখে না। শান্তনু বাড়ির জং ধরা গেটটার সামনে এসে নীরব হাতের বাঁধন আগলা করলো। পুরোটা রাস্তা দুজনের মাঝে কোনো কথা হয়নি, শুধু নিঃশব্দে হাতের তালু উষ্ণতাটুকু একে অপরের অস্তিত্ব জানান দিয়েছে। গেটে পৌঁছাতেই নূপুর চট করে নিজের হাতটা সরিয়ে নিল। তার বুকের ভেতরটা তখনও টিপ টিপ করছে। ভাবছিল কৃতজ্ঞতার স্বরূপ একটা ধন্যবাদ
দেবে কি না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নীরব তার সেই স্বভাবজাত বাঁকা হাসিটা দিয়ে নীরবতা ভাঙল। পাকা 10 মিনিট। এই 10 মিনিটে আপনি ঠিক কতবার আল্লাহর কাছে মানত করেছেন যে এই যাত্রায় বেঁচে ফিরলে আমার সাথে আর ঝগড়া করবেন না, সাথে মিষ্টি মুখে কথাও বলবেন। বলেই আবার হাসল নীরব। নূপুরের কৃতজ্ঞতার রেশটুকু মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। গতকালকের সেই C4 কলিং বেল এর খোঁচাটা তীরের মতো বিঁধল মনে। সে চিবুক উঁচিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে বলল, মানত তো দূর, মনে মনে ভাবছিলাম চোর ডাকাতের হাতে পড়ার চেয়ে আপনার মতো একটা বাচাল কক মুরগির সাথে হাঁটা বেশি বিপজ্জনক। কখন যে কক শব্দ করে কানের পর্দা ফাটাবেন সেই ভয়েই আমি অস্থির ছিলাম। থামল নূপুর, তারপর আবার বলল, আর আপনার সাথে মিষ্টি মুখে কথা, সেটা এই দুনিয়ায় আশা করিয়েন না। পারলে তো করলার জুস কলি করে কথা বলতাম। নীরব অবাক হওয়ার ভান করে কপালে হাত ঠেকালো। বাহ, একেই বলে কলিযুগ। বাঘের মুখ থেকে বাঁচিয়ে আনলাম, আর এখন আমি হলাম বাচাল। অন্তত একটা ফর্মালিটি মেনটেইন করে ধন্যবাদ তো দিতে পারতেন মিস নয়েরজিন। করলার জুস বাদ দিয়ে মধু খান, চাইলে আমি আপনাকে কিনে খাওয়াতে পারি। নূপুর এবার এক কদম এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, ধন্যবাদ। আপনার ওই কালকের ব্যবহারের পর আমি আপনাকে ধন্যবাদ দেব। শুনুন নীরব, রাস্তাঘাটে মেয়েদের প্রোটেকশন দেওয়া আপনার দায়িত্ব, দয়া নয়। আর আপনার ওই অদ্ভুত দূরে চুলের স্টাইল আর হাবভাব দেখলে মুরগি ছাড়া আর কিছুই মনে আসে না। আজ বেঁচে গেলেন কারণ আমার তারা আছে, নয়তো দেখিয়ে দিতাম নূপুরকে অপমানের ফল কি হয়। এই বলেই নূপুর দুম করে পা ফেলে গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। পিছনে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। যাওয়ার সময় গলার স্বর উঁচিয়ে আরেকবার বলে গেল, কক মুরগি কোথাকার। নীরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল নূপুর হয়তো কৃতজ্ঞতায় গদগদ হয়ে নরম সুরে কিছু বলবে, কিন্তু উল্টো আরেক দফা পিঞ্চু খেয়ে তার মেজাজটাই খিচড়ে গেল। সেই দাঁত চেপে বিড়বিড় করল, অসভ্য মেয়ে, এর পরের বার যদি একে গুন্ডায় ধরে আমি পাশে বসে পপকর্নও খাবো, তাও বাঁচাতে যাব না কক মুরগি আমি। সিরিয়াসলি। নূপুর বাসায় পা রাখতেই তার মামা আতাউর আলম চিন্তিত মুখে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘড়ির কাঁটার দিকে একবার তাকিয়ে অস্থির স্বরে প্রশ্ন করলেন, কিরে মা, আজ এত দেরি হলো যে? আমরা তো ভীষণ চিন্তায় ছিলাম। মামি মাহফুজা বেগমও রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে এগিয়ে এলেন। নূপুর অবশ্য এতে অবাক হয় না। তার ফিরতে সামান্য দেরি হলেই আতাউর আলম আর মাহফুজা বেগম এভাবেই উৎকণ্ঠা নিয়ে দরজার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন। সারাদিনের শত অপমান আর হাড় ভাঙা খাটুনির পর এই দুজনের স্নেহমাখা মুখ দেখলেই নূপুরের সব ক্লান্তি যেন নিমেষে কর্পূরের মতো উবে যায়। নূপুর ম্লান হেসে সান্ত্বনার সুরে বলল, মামা, আজ পড়াতে পড়াতে একটু দেরি হয়ে গিয়েছিল, তারপর রাস্তায় বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কোনো বাসই পাচ্ছিলাম না। মাহফুজা বেগম কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, এই রাত বেরোতে একা একা এলি, ভয় করে না তোর? ফোন দিলে তোর মামা গিয়ে তোকে নিয়ে আসতো। মামির কথা শুনে নূপুরের মনের কোণে ঝিলিক দিয়ে উঠল নীরবের ছবিটা। মানুষটা আস্ত একটা কক মুরগি হলেও মনে মনে স্বীকার করলো সে একটা ধন্যবাদ পেতেই পারে, যতই বাচাল হোক। আজ নির্জন রাস্তায় নীরব যেন এক অদৃশ্য দেবদূত হয়ে তার পাশে দাঁড়িয়েছিল। ক্ষণিকের জন্য হলেও উদ্ধত সেই যুবকটিকে নূপুরের কাছে একজন খাঁটি জেন্টেলম্যান মনে হয়েছে। কিন্তু পরক্ষণে অপমানগুলোর কথা মনে পড়তেই নূপুরের পিকটি জ্বলে উঠল। মেজাজটা আবারও খিটখিটে
হয়ে যাওয়ার সে মামা মামিকে আর দুশ্চিন্তা করতে বারণ করলো। ঝর্ণা ততক্ষণে প্লেট সাজিয়ে ফেলেছে। মামা মামি আর ঝর্ণা কেউই নূপুরকে ছাড়া এখনো রাতের খাবার খায়নি। নূপুর দ্রুত ফ্রেশ হয়ে ফিরে এলো বসার ঘরে। সেই বিশাল জানালাটার পাশে পাটার ডাইনিং টেবিলে চারজন মিলে রাতের আহারে বসলো। জানালা দিয়ে রাতের হিমেল হাওয়া এসে নূপুরের অবিন্যস্ত চুলগুলোকে ছুঁয়ে যাচ্ছিল, আর আকাশ থেকে রূপালি চাঁদের আলো তখন জানালার গ্রিল গলে উঁকি দিয়ে দেখছিল মধ্যবিত্ত পরিবারের এই সাদামাটা জীবনের মাঝে লুকিয়ে থাকা এক স্বর্গীয় সুখের কাব্য, যেখানে অভাবের রক্তচক্ষু থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। এদিকে রাত তখন 12টা, পুরো বাড়ি নিস্তব্ধ। ডাইনিং টেবিল থেকে খাওয়া শেষ করে নিজের ঘরে এলো নীরব। নূপুরের দেওয়া ওই তকমাটা কেন যেন তার মাথার ভেতর বড়বড় করছে। কক মুরগি শব্দটা যেন আয়নার মতো তার সামনে ভাসছে। সে ধীর পায়ে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। ওপরের উজ্জ্বল আলোয় তার জাকরা চুলগুলো একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। সে হাত দিয়ে চুলগুলো একবার ঠিক করার চেষ্টা করলো, আবার একটু ঝাঁকুনি দিয়ে আগের মতো করে ফেললো। তারপর ভ্রু কুঁচকে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে খুঁটিয়ে তাকাতে লাগলো। একবার ঘাড় বাঁকিয়ে দেখলো, আবার সোজাসুজি তাকালো। হঠাৎ তার মনে হলো হলদে রঙের টি শার্ট আর এই খাড়া হয়ে থাকা চুলের সাথে কি আসলেও তাকে একটু জাকরা মাথার মোরগের মতো লাগছে। নিজের অজান্তেই সে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কিম্ভূত কিমাকার মুখ ভঙ্গি করলো। তারপর বিড়বিড় করে উঠল, না তো, আমি তো যথেষ্ট হ্যান্ডসাম। ঢাকা ভার্সিটির ক্রাশ ছিলাম আমি, আর ওই ঝগড়ুটে মেয়ে আমাকে মুরগি বানিয়ে দিল। কাল নাবিদকে দিয়ে এর একটা হিল্লে করতে হবে। দাঁড়ান মিস নয়েজিং, আপনাকে যদি মুরগি না বানিয়েছি তো আমার নামও নীরব না। নীরব আবারও আয়নায় নিজের চুলের দিকে তাকালো। এবার তার নিজেরই কেন যেন একটু সন্দেহ হতে শুরু করলো। সে বিরক্তি হয়ে লাইটটা অফ করে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুমের ঘরেও তার কানে বাজতে লাগলো নূপুরের সেই তীক্ষ্ণ কণ্ঠ, কক মুরগির কথাকার গল্প, তুমি যাকে ভালোবাসো। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।